প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যায় সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। হত্যা খুনের ঘটনা যেন অনেকটাই নিয়মিত গা সওয়া হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। তারপরও কিছু কিছু ঘটনা সহ্য করার মতো নয়। এই যেমন আপন ভাতিজাকে নিজ হাতে খুনের পর টুকরো টুকরো করা, তারপর ঠান্ডা মাথায় লাগেজে ভরে নদীতে ফেলে দেয়া। আরেক ঘটনায় স্ত্রীসহ ফুটফুটে 2 সন্তানকে নিজ হাতে হত্যার পর মাটি চাপা দেওয়ার মতো নির্মমতা নাড়া দিয়েছে পুরো দেশবাসীকে। দর্শক, নারকীয় ঘটনা দুটোই ঘটেছে ময়মনসিংহে। তথ্য প্রমাণ মুছে ফেলতে খুনিরা নিখুঁত পরিকল্পনা করার পরও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। এত নিখুঁত পরিকল্পনায় খুনের ঘটনায় কিভাবে ধরা পড়ল খুনিরা, সেটাই জানাবো এবারের ক্রাইম সিনে। ময়মনসিংহ মুক্তাগাছা সড়ক কোতোয়ালি থানার শেষ সীমানায় সুতিয়া নদীর উপর মনতলা ব্রিজের নিচ থেকে মিলে এই লাগেজ, যার ভেতর থেকে পুলিশ উদ্ধার করে খণ্ডিত মরদেহ। যুবক বয়সী একজনকে 4 টুকরা করে ভরা হয়েছে লাগেজে। ঘটনাস্থলে পাওয়া যায় রক্তমাখা 2টি বালিশ, জানালার পর্দা, কাঁথা, টেপ আর গ্লাভস। পরিচয় পাওয়া যায় না লাশের। আলামত বিশ্লেষণে পুলিশের ধারণা ফাঁদে ফেলে কোনো ফ্ল্যাটে হত্যা করা হয়েছে এই যুবককে। একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা শুনলাম যে ব্রিজের তো আর মাথা বের হয়েছে, পরে আসছে দেখছি বিকাশ পানির মাথাটা উপরে বের হয়েছে, বালিশ বুলিশ উপরে বের হয়েছে। এটুকু দেখে আমরা চলে গেছি। লাগেজের ভিতরে দেখলাম একটা লাশ বাহির করলো 4 খণ্ড, তার 4 টুকরা করা, এইটুকুই দেখলাম আমরা। এটা মানুষের দ্বারা সম্ভব না, এটা একটা জানোয়ারের কাজ। এই জানোয়ার ছাড়া এরকমভাবে কাজ করা অসম্ভব। যেভাবে তার বডি যে ড্রেস আপ, এতে মনে হচ্ছে যে সে যথেষ্ট সাজগোজ করে কোথাও গিয়েছিল আর কি, এবং মোজা পড়া অবস্থায় তাকে এটা করা হয়েছে। এটা ধারণা করা হচ্ছে যে, কিন্তু আবার লাগেজ ছিল, এই যে সব কিছু প্রস্তুতি, আবার তার পায়ে মোজা পড়া, তার মানে সে তাকে আসা মাত্রই ধরা হয়েছে এবং হয়তোবা সে যে যথেষ্ট প্রস্তুতি নিয়ে সেখানে যাচ্ছিল একটু সাজগোজ করে, সেখান থেকে ধারণা করছি যেমন হতে পারে। আমরা এটা শিওর না, আমরা তো প্রাথমিকভাবে অনেকগুলি ধারণা করছি। এটা হানি ট্র্যাপ নাকি এটা অন্য কোনো স্বার্থের দ্বন্দ্ব, সেটা আমরা আসলে এখনও নিশ্চিত নই, বাট আমরা সবগুলো অ্যাঙ্গেল থেকে বিবেচনা করি আমরা আমাদের তদন্ত আগাচ্ছি। অপরাধীদের ধরতে মাঠে নামে কোতোয়ালি থানা ও টিবি পুলিশ। বের হয় পরিচয়। তদন্তে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আপন চাচাতো ভাই বোনের প্রেমের গল্প। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সৌরভ ও ইভা ঢাকায় গোপনে বিয়ে করে। ইলিয়াস সাহেবের সাবারিক কন্যা ইসরাত জাহান ইভা, আপনাকে শুভ বিবাহের প্রস্তাব দেওয়া হলো। আপনি রাজি থাকলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। এটি জানতে পারে মেয়ের বাবা ও সৌরভের আপন চাচা ইলিয়াস আলী। আর তখনই মেয়েকে পাঠিয়ে দেয় কানাডা, আর ফোন করে সৌরভের বাবাকে দেয় হুমকি। তা আমার কাছে আজকাল আমি কইয়া করছে, শুন আমার কথাটা শুন। হ্যাঁ, আজকে থেকে তোর সময়, ছেলের সময় স্টার্ট হইছে। আচ্ছা, কথা দিলাম যে কোনো সময় তোর ছেলে মারা যাবে। আচ্ছা বাড়ি এখন থেকে সময় এবং ডেট তুই আমি ঠিক করবা, বুঝছো? হ্যাঁ, সময় স্টার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জানাই দিলাম আমি। পরের ঘটনা, গত শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের গোয়ালকান্দি এলাকায় এই বাসায় সৌরভকে মিটমাটের কথা বলে ডেকে আনে ইলিয়াসের ছেলে মৃদুল। এখানেই ইলিয়াস ও তার শালা ফারুক হত্যা করে সৌরভকে। পরে শহরের গাঙ্গিনাপাড় থেকে কেনা হয় একটি লাগেজ ও পলিথিন। আনুমানিক 8:30, 8:35-এ 2টা লোক আসছে। আসার পরে তারা বলছে যে সবচেয়ে কম দামের একটা লাগেজ তাদের দরকার। পরে আমাদের এখানে যে পোলো স্টার নামে একটা লাগেজ আছে, এটা হলো 2,900 টাকা প্রাইস, ঠিক আছে। এটা তারা সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় নিয়েছে কিনতে। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিনে নিয়ে আমি তার ভাউচারটা দিয়েছিলাম, কিন্তু ভাউচারটা আপনার নেয় নাই, চলে গেছে। চাপাতি দিয়ে লাশ টুকরো টুকরো করে ভরা হয় লাগেজে, তোলা হয় একটি সাদা রঙের প্রাইভেট কারে। উদ্দেশ্য, যমুনা নদীতে ফেলে দেওয়া হবে লাশ। চালক বেঁকে বসায় পথের মধ্যে মনতলা ব্রিজ থেকে নদীতে ফেলা হয় লাগেজ। এবার ইলিয়াস আলীকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। জানতে পারে বারবার অবস্থান বদল করছে অপরাধী। ওনার এক কলিগ সিরাজগঞ্জ বাড়ি, তারাস থানা,
ওই তারাস থানায় তার সাথে যোগাযোগ করে ওখানে চলে গেছেন। ওখানে যে দুপুরে গোসল করেছেন, গোসল করে খাওয়া দাওয়া করে তো যখন টিভির স্ক্রলে দেখছে যে তার নাম চলে আসছে বা যে মারা গেছেন তার পরিচয় পাওয়া গেছে, ওই টিভির স্ক্রলে দেখে সে ওখান থেকে আবার পলায় চলে গেছে। আমরা জানতে পারি যে ইলিয়াসের যে শ্যালক ফারুক, সে ঢাকাতে অবস্থান করছে। এই সংবাদ পেয়ে আমাদের টিম ঢাকা চলে যায়, রাতেই ঢাকা চলে যায়। ঢাকা সে তেজগাঁও কলেজের একটা হোস্টেলে সে অবস্থান করতেছে। আমরা সেই তেজগাঁও হোস্টেল থেকে তাকে আটক করতে সক্ষম হই। মূল আসামি ইলিয়াস সেই তথ্য দেয় যে সে আছে আমাদের হালুয়াঘাট, আমাদের বাংলাদেশ সীমান্তের শেষ বাড়ি, অখ্যাত এক বাড়ি। সেই বাড়িতে তাকে বাড়িটা ঘেরাও করা হয়। থানার টিম এবং ডিবির টিম, 2 চৌকস টিম পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। পুরো বাড়ি ঘেরাও করে তারপরে ওখান থেকে তাকে ঘর থেকে তাকে ওই মূল আসামি ইলিয়াসকে আটক করা হয়। এক পর্যায়ে অভিযানে গ্রেফতার হয় ইলিয়াস আলী, তার শ্যালক ফারুক ও প্রাইভেট কারের ড্রাইভার। অপরাধীরা যখন কোনো অপরাধ করে তারা কোনো না কোনো চিহ্ন রেখে যায়। দেখেন এখানে তারা ফিঙ্গার ইমপ্রেশনটা বিনষ্ট করেছে, কিন্তু এখানে কিন্তু লাগেজ একটা বড় গুরুত্বপূর্ণ একটা তো ছিল, এভিডেন্স ছিল। এরকম প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে অপরাধীরা কোনো না কোনো তাদের চিহ্ন বা নিশানা রেখে যায়, তো যেটা আমাদের তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর দ্বিতীয়ত হলো আমাদের তদন্তকারী যারা টিম ছিল এখানে, আমরা তো একটা স্পেশালাইজড একটা টিম গঠন করেছি আমাদের ডিবি এবং থানা পুলিশের সমন্বয়ে। কোতোয়ালি থানা প্রফেশনালিজম বলি বা ইয়ার কারণেও কিন্তু ঘটনাটা 2 তারিখে ঘটনা হয়েছে। আমরা 4 তারিখে কিন্তু একদম শতভাগ এই ঘটনাটা আমরা উদ্ঘাটন করতে সমর্থ হই। ইনি সৌরভের পিতা ইউসুফ আলী। তার একমাত্র পুত্র সন্তানের হত্যাকারী নিজেরই ছোট ভাই ইলিয়াস আলী। ছোট ভাইয়ের বয়স যখন 5 বছর তখনই মা মারা যায় তাদের। 6 ভাই বোনের সংসারে বড় ভাই ইউসুফ আলী কোলে পিঠে করে মানুষ করেন ইলিয়াস আলীকে। আজ সেই ভাইয়ের হাতেই সন্তানের হত্যার রক্ত। আমি যাকে কোলাপিঠা করে মানুষ করলাম, এটা একটা মানুষত্বর কাজ তো করে নাই। সে পশুর চেয়ে অদম। পশু তার নিজের বাচ্চারে নিজে হত্যা করে না। আমি মনে করি বাইশটা এবং তার সন্তানে তো কোনো পার্থক্য থাকার কথা না। সেই ছেলেটার আমার তবু বাসায় ডাকিয়ে এনে হত্যা করা হইল। এটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দাবি করছি আমি। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় ইভার 3 বছর আগে আরও একটি বিয়ে হয়েছিল। সেই স্বামী কানাডা থাকে। সৌরভের সাথে আবার বিয়ের জানাজানির পরেই ইভাকে কানাডায় পাঠিয়ে হত্যার পরিকল্পনা করা হয়। দর্শক, নিষ্ঠুর এই খুনের আগে পরের বিস্তারিত খোঁজখবর নিয়েছেন আমাদের সহকর্মী হোসাইন শাহেদ। তিনি আছেন স্টুডিওতে, আমরা যাচ্ছি তার কাছে। শাহেদ, আপনাকে স্বাগত। শাহেদ, এই যে নৃশংস ঘটনার পেছনে অন্যতম ক্যারেক্টার দেখলাম ইভা, মানে তার তো 3 বছর আগে একটা বিয়ে হয়েছিল, আবার এখনকার বিয়ে, মানে পরপর দুটো বিয়ের ঘটনাটা কি আসলে? এই বিয়েটা হওয়ার কারণ হচ্ছে যে ইভার মা চেয়েছিলেন বা ইভার পরিবার চেয়েছিলেন যে ওই ছেলের সাথেই বিয়েটা হোক, কারণ ওই ছেলের যে পরিবার ময়মনসিংহে, তারা এখানে পরিচিত এবং সুনামধন্য একটি পরিবার, যে এই পরিবারেই তার মেয়ে বিয়ে হোক এটি তারা চেয়েছিলেন। সেই কারণে স্কুলে পড়া অবস্থায় যখন কাবিনও হয় না, আইন সেটা মানে না, সে সময় তারা একটি বিয়ে করিয়েছিলেন যে মুন্সি ডেকে, মৌলানা। মানে স্কুলে প্রেম, এই ঘটনা কি মা জানতো কিভাবে? মানে স্কুলে যে না বাসায় আসা যাওয়া করতো? এই বিষয়টা এখনো তদন্ত করছে পুলিশ। তবে যতটুকু আমি এই সংবাদের সাথে থাকতে গিয়ে বুঝতে পেরেছি যে ওই ছেলেটির সাথে এই ইভার যে সম্পর্ক সেটি তার পরিবার জানতো এবং তার বাসায় আসা যাওয়া ছিল। স্কুলের বিয়ের পর আবার সৌরভের সাথেও কি তার স্কুল লাইফ থেকে পরিচয়, নাকি পরবর্তীতে? ইভার প্রথম বিয়ের পর ওই যে স্বামী, তার যা পরিবার, তারা বাবা মা, তারা তাকে কিন্তু কানাডা পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য। তো তখন ইভার স্বামী কানাডায় থাকে যে, এবং এই যে সৌরভের সাথে ইভার সম্পর্ক হচ্ছে ছোটবেলা থেকে। তারা আপন চাচাতো ভাই বোন। তো সেক্ষেত্রে তাদের পরিচয় এবং তাদের ঘোরাফেরা চলাফেরা একই সাথেই ছিল দীর্ঘদিন ধরে। তো এরই মধ্যে কিন্তু ইভাও কানাডা যাওয়ার প্রস্তুতি নেয়
এবং সে ভিসাও করে, কিন্তু এর মধ্যে কেন ওই সৌরভকে আবার ঢাকায় এসে গোপনে বিয়ে করলো সে বিষয়টি আসলে তদন্ত করা হচ্ছে, যে দেখা হচ্ছে যে হঠাৎ করে কেন এই বিয়েটা করার প্রয়োজন পড়লো। এবং এখানে আরেকটি বিষয় যেটি আমি জানতে পেরেছি যে আগের বিয়েটি যেহেতু আনরেজিস্টার্ড ছিল সেটিকে বিয়ে বলা যায় না, কিন্তু এই পরবর্তীতে যখন সৌরভকে বিয়ে করে সেক্ষেত্রে তখন সেও সাবালিকা, সেখানে আইনে কোনো বাধা ছিল না। অর্থাৎ ইভা পরবর্তীতে সৌরভের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে এবং সৌরভের দিকেই সে আসলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এটি আবার তার পরিবার যখন জানতে পারে সেই পরিবার কিন্তু এটি মেনে নেয়নি। চাচা ভাতিজাকে নৃশংসভাবে এইভাবে হত্যা করবে, মানে এটার মোটিভটা কি আসলে? মানে শুধুমাত্র কি ক্ষিপ্ত হয়ে নাকি অন্য কোনো কারণ আছে? সৌরভ যখন দেখলো যে ইভা কানাডা চলে গেছে এবং ইভার সাথে সে কোনো ধরনের যোগাযোগ করতে পারছে না, বা সে তো তার স্ত্রী, তো সে যখন জানতে পারলো যে সেখানে যে আগের যে যার সাথে বিয়ে পড়ানো হয়েছিল তার যে অভিভাবক আছে, বাবা মা আছে, তার কাছে সৌরভ যায়। সৌরভ গিয়ে বলে যে আপনারা যে ছেলের সাথে আপনাদের ছেলের সাথে যে মেয়ের বিয়ে দিয়েছেন বা বলা হচ্ছে যে বিয়ে হচ্ছে, সে তো আমার স্ত্রী এবং আমার বিয়েটাই বৈধ, আগের যে বিয়েটা ছিল সেটা বৈধ না, যেহেতু সেটা আনরেজিস্টার্ড ছিল। তো তখন সে কিছু ছবি এবং কিছু ডকুমেন্টস দেখায় যে ইভার সাথে তার সম্পর্কের, এটি ওই এই ছেলের বাবা মা দেখে এবং এখান থেকে এই খবরটি যায় ইভার বাবা মার কাছে। এতেই কিন্তু সে ক্ষিপ্ত হয়। তাদের কথা হচ্ছে যে আমার মেয়েকে আমি একটি ভালো ঘরে বিয়ে দিচ্ছি এবং সেখানে আমার ভাতিজা হয়ে তুমি কেন গিয়ে এইসব ছবি বা এইসব ডকুমেন্টস তুমি তাকে দেখালা, তা আমার মেয়ের জীবন কেন তুমি নষ্ট করছো। তো এই যে রাগ, এই ক্ষোভ থেকেই কিন্তু এই হত্যার পরিকল্পনা এবং এই পুরো ঘটনাটি ঘটে। অল্প বয়সে এই যে ইমোশনালি যে সিদ্ধান্ত নেওয়াটা, এটা খুবই ধ্বংস ডেকে এনেছে দুই পরিবারের প্রতি। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এই ধরনের নিষ্ঠুর ঘটনা আপনাদের জানাতে চাইনি, কিন্তু বাস্তবতার খাতিরে জানাতেই হয়। তাই এই ধরনের আরও একটি ঘটনা আপনাদের জানাবো, তবে ছোট্ট একটি বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কাকচরের নয়াপাড়া এলাকায় ধান ক্ষেতের পাশে পতিত জমি। গত 21 মে সেখানে শিয়াল গর্ত করে বের করে আনে মানুষের দেহের বিভিন্ন অংশ। ছিন্ন ভিন্ন মানুষের দেহের এসব অংশ দেখতে পায় এলাকাবাসী। খবর দেওয়া হয় পুলিশকে। তারা ঘটনাস্থলে আসার পর গর্তের ভেতর থেকে উদ্ধার করা হয় এক নারী ও 2 শিশুর প্রায় অর্ধগলিত মরদেহ। চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকায়। হতভাগ্যদের পরিচয় জানতে শুরু হয় পুলিশের জোর তৎপরতা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নয়াপাড়া এলাকায় একটি পতিত জমিতে পুঁতে রাখা ছিল 2 শিশু ও এক নারীর মরদেহ। শিয়াল গর্ত খুঁড়ে মরদেহের বিভিন্ন অংশ জমিতে ছড়িয়ে ছিটিয়ে রাখে। টের পায় এলাকাবাসী। খবর দেয়া হয় পুলিশে। এরপর খণ্ডিত অংশসহ মরদেহ 3টি উদ্ধার করে পুলিশ। 2টা আর 3টার দিকে লোকজনে বলছে যে এখানে 3-4টা অর্ধগলিত লাশ, 2টা শিশু বাচ্চা এবং একটা মহিলা লাশ মানে গর্তের ভিতরে দেখা যাচ্ছে। তারপরে অনেকে এলাকার লোকজন আসছে, এখানে আমরাও আসলাম, দেখলাম। স্পটে আসার পর দেখ একটা অর্ধাংশ গলিত লাশ, অর্ধেক আছে, মাথা নাই, হাত পা এক সাইডের আছে আর কি। থাকার পরে এটা দেখার পরে অনেক ডাইকে ডুকে আনছে, আনার পরে মানুষ দেখতে আসছে। দেখা আসার পরে একটা বাড়ছে, পরে ওই পাশে যে আরেকটা দেখে যে বডি আছে কিন্তু আপনার মাথা নাই, হাফ প্যান্ট পরে একটা ছেলের লাশ নাই। পরে অনেকে আসে খুঁজতে, মানে চতুর্পাশে আর দেখতেছে, দেখার পরে দেখে একটা গর্তের ভিতরে দেখে একটা লাশ, মানে বোঝা যাচ্ছিল মহিলার লাশ। ওই আপনার মহিলার পোশাক পরা ছিল। আইন শৃঙ্খলা বাহিনী এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে এখন ওনারা পিপিআই আসছে, অনেকে তদন্ত করার জন্য আসছে। এখন ওনারা লাশ নিয়ে যাচ্ছে। কে বা কারা হত্যার পর মরদেহ মাটি চাপা দেয় তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। নিশ্চিত হওয়া যাচ্ছিল না মরদেহের পরিচয়ও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা সপ্তাহখানেক আগে পুঁতে রাখা হয় মরদেহ 3টি। আমরা ডিএনএ স্যাম্পল নেব। এখানে মিসিং জিডিগুলো আমরা দেখতেছি এবং পাশাপাশি যে 2টা বাচ্চার লাশ পাওয়া গেছে, এদের সাথে আমাদের যেটা গর্ত থেকে লাশ উঠানো হয়েছে মহিলা, তার সাথে কি সম্পর্ক এটাও আমরা আইডেন্টিফাই করব। আশা করি যে খুব অল্প সময়ের মধ্যে আমরা ডেড বডি আইডেন্টিফিকেশন সহ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করব।
তদন্তে নামে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। বের হয়ে আসে গর্ত থেকে উদ্ধার হওয়া 3টি মরদেহ একই পরিবারের। গৃহবধূ আমেনা ও 2 সন্তান আবু বক্কর ও আনাসকে হত্যা করে স্বামী আলী হোসেন। নিজের স্ত্রী সন্তানকে হত্যা করার এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। নয়াপাড়া গ্রামের আলী হোসেন 16 মে বৃহস্পতিবার নিজের স্ত্রী আমেনা ও 2 সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শুক্রবার একাই বাড়ি ফিরেন তিনি। বলেন প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার বাকি। এরপর শনিবারে একটি ব্যাগ হাতে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায় আলী হোসেন। বাদে যখন 2টা বাচ্চা, একটা মহিলা বাদে তো অঙ্গ সন্দেহ গেছে, 2টা বাচ্চা আঙ্গর আছে, একটা মেয়েও আঙ্গর আছে, হ্যাঁ বাড়তে পারে গেছে পলাইয়া। আমি দেখি তার মন মেজাজ মানে খারাপ, মনটা খারাপ, মুখ বেজার, কোনো কথা নাই বার্তা নাই, কারোর সাথে কোনো কথা না। তারপরে শনিবারে দুপুরবেলা কারোর সাথে তো কথা কই নেই, শনিবারে দুপুরবেলা কাগজ গুছাইয়া গেছে গাও। আমরা ফেলতাম এই সারা বাড়ি ফালতো, অত বড় বাড়ি আমরা সবাই ফেলতাম কোনটা কিনে মারলে বাচ্চা বলেন। স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে সে। পরে ঘুমন্ত অবস্থায় নিজের 2 সন্তানকে একইভাবে হত্যা করে। লাশ পুঁতে রেখে বাড়িতে ফিরে ঘুমায়। পরের দিন সকালে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যায়। ঘটনার দিন স্ত্রীকে বলে যে আমি সকালে ঢাকায় চলে যাব, চলো একটু কথা বলেই সে চৌকির নিচে মানে খাটের নিচে তাকে বসে, তারা বসার পরেই ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে অল্প সময়ের মধ্যে তার শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরবর্তীতে তার বড় ছেলেকে হত্যা করে একই ওড়না দিয়ে গলা পেঁচিয়ে, আবার ছোট ছেলেকেও একই কায়দায় এই গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। স্থানীয়রা বলছেন আলী হোসেন কোনো কাজ করতেন না, ধার দেনা করে চলত সংসার। এসব নিয়ে ছিল সংসারে অশান্তি। নৃশংস হত্যার ঘটনায় বিচার চেয়েছেন তার স্বজনরাই। 2টা বাচ্চা, একটা তার স্ত্রী মারিয়া লাইছে, এরকম আরো ঘটনা করবো। এই জন্য ওরে যাতে সরকার যাতে ফাঁসি দেয়, যখন তো ফাঁসি দৈরিহারি ফাঁসি দেওয়ার দরকার, যাতে এর এই ফাঁসি দেখিয়া দেশটা ঠান্ডা যায় আর দেশের মানুষ যাতে এই রকম অপরাধ করবার সুযোগ না পায়। যে এলাকার মধ্যে এই অবস্থা 3টা খুন করছে, কিভাবে করলো আমরা তো জানি না। আমরা চাই যে 2টা সন্তান, একটা মহিলা খুন করছে, আমরা সুস্থ বিচার চাই। পুলিশ বলছে আলী হোসেন এর আগেও একটি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় 7 বছর জেল খেটেছে। জেল থেকে বাড়িতে ফিরে আমেনাকে বিয়ে করে। স্ত্রী সন্তানকে হত্যার পর পালিয়ে যাওয়া ছিল পূর্ব পরিকল্পিত, কিন্তু ধরা পড়ে পুলিশের জালে। গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লু হিসেবে কাজ করেছে যে তার প্রিভিয়াস যে পিসিপিআর, যে রেপ উইথ মার্ডার তার ছিল। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে যে সে 5 দিন, এই ঘটার 5 দিন আগে থেকে কেউ তাকে খুঁজে পাচ্ছিল না, তার সাথে কারো কোনো যোগাযোগ নেই। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে একটা মানে গুরুত্বপূর্ণ একটা ক্লু হিসেবে এই ঘটনার উদ্ঘাটনে আমাদের কাজ করেছে। তো আমরা মূলত এই বিষয়গুলোকে ভিত্তি করে আমরা এই ঘটনাটা উদ্ঘাটনে সক্ষম হয়েছি। দর্শক, আমরা আবারও যাচ্ছি হোসাইন শাহিদের কাছে। আচ্ছা শাহিদ, এই যে বাবার হাতে খুন, মানে এটা আসলে কোনোভাবেই নিতে পারছি না, আমরা নিজেই সহ্য করতে পারছি না, সেখানে সাধারণ মানুষ কীভাবে সহ্য করবে? কিন্তু এরকম নিষ্ঠুর কেন হলো? এর মোটিভটা কি? এই খুনটা কেন করা হলো? গ্রামে যেটা হয় যে সে আড্ডাবাজি করতেন এবং সে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছেন, এমনকি নিজের শ্বশুরবাড়ির বিভিন্ন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়েছেন, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছেন। তো এই ঋণের চাপ যখন তার উপরে আসে এবং তার স্ত্রী এটি নিয়ে যখন পারিবারিক কলহের তৈরি হয়, তখন কিন্তু সে একটা পর্যায়ে সে এগুলো নিতে পারছিল না। সে ভাবছিল যে এই স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলে আমি কোনো এক জায়গায় নিরুদ্দেশ হয়ে যাব। এবং তার কিন্তু আগে ক্রিমিনাল রেকর্ডও ছিল, এর আগেও সে একটি ধর্ষণ এবং খুনের ঘটনায় কিন্তু জেলে ছিলেন। তো তার এই অপরাধ বিষয়গুলো জানাও ছিল। তো সে ভেবেছিল যে সে সহজে পার পেয়ে যাবে, যে ঋণের কোনো ঋণ পরিশোধ করতে হবে না, পারিবারিক কলহ থাকবে না, স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না, কোনো ঝামেলাই তার থাকবে না। এই ধরনের একটু বিকৃত চিন্তা ভাবনা তার মাথার মধ্যে কাজ করেছে, যতটুকু আমরা জানতে পারি। কিছু মানুষ যে অহেতুক লোন নেয়, অহেতুক লোন নিয়ে জুয়া খেলে নানান বাজে কাজে নষ্ট করে, নাকি সে ফ্যামিলির প্রয়োজনেই লোন নিয়েছিল? এ ধরনের লোনটা কেন দরকার ছিল? সে
এটা আসলে ওই লোকের চরিত্রের উপর নির্ভর করে। তার যে চরিত্র, তার যে ক্রিমিনাল রেকর্ড, সে ওই লোনের টাকা দিয়ে যদি ব্যবসা বাণিজ্য ভালো করে করতো তাহলে তো সে টাকা পরিশোধ করতে পারতোই। সে লোন নিয়েছে আর টাকাগুলো খরচ করেছে, যেভাবে পারে সেভাবে খরচ করেছে, কিন্তু সে আর ভালো কাজে তো আর খরচ করলে তো আর এই দিন আসতো না তার। মানে এই যে খুন করে ধামাচাপা দিয়ে নিজে নিরুদ্দেশ হয়ে গেলে আর কেউ খুঁজে পাবে না, এই চিন্তাটা কিভাবে আসলো তার? সে যেহেতু এর আগে জেলে ছিল, বেশ কয়েক বছর জেলে ছিল, সেখানে অনেক অপরাধীদের সাথে সে মিশেছে, তো সেখান থেকে হয়তো সে বিভিন্ন বিষয় আরও জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে কিভাবে পালিয়ে যাওয়া যায়, কিভাবে চলে যাওয়া যায়। তো এইসব বিষয় তার মাথায় এসেছে। আর জেল তো তার কাছে নতুন কিছু না, ধরা পড়লেও সে জেলেই থাকবে। আগের খুন থেকে যেভাবে বেঁচে গেছে, হ্যাঁ, বড় শাস্তি থেকে বেঁচে গেছে, এখান থেকেও সে বেঁচে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা তার মনে থাকতে পারে। তার মানে জেলে যেখানে সংশোধন হওয়ার কথা, সেখানে উল্টো সে আরও অপরাধের অন্য অন্য কৌশলও রপ্ত করেছে। মানে আরও জেলের কুফল যেটা আমরা বাস্তবতায় যেটা দেখি সেটা হয়েছে। আপনি থাকুন, আপনার কাছে আবারও ফিরব। দর্শক, এই ধরনের খুনের ঘটনা অহরহ ঘটছে বাংলাদেশে, সেটা আমরা হয়তো অনেকেই জানি, অনেকের গা শোয়া হয়ে গেছে। কিন্তু এই ধরনের নিষ্ঠুরতা, আপনজন, রক্তের সম্পর্কের মানুষ কেন এত নিষ্ঠুর হচ্ছে সেটাও আমাদের জানা দরকার। ছোট্ট আরেকটি বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। খুনের পর লাশের উপর চরম নিষ্ঠুরতা ও নির্মমতা আগে খুব কমই দেখা যেত বাংলাদেশে, কিন্তু ইদানিং সেটাই বেড়েছে উদ্বেগজনক হারে। খুনেরা কেন এমন করছে এটা এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কেন দিন দিন এমন নিষ্ঠুর আচরণ করছে খুনিরা? ঘটনা ধামাচাপা দিতে, আলামত নষ্ট করতে নানা কৌশলের আশ্রয় নেওয়ার চেষ্টা করছে তারা, নাকি অন্য কোনো কারণ? কি বলছেন বিশেষজ্ঞরা সেটাই জানার চেষ্টা করব এবার। আর কিছু চাই না। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের সাধারণ মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে, সাথে অপরাধের ক্ষেত্রে বেড়েছে নৃশংসতাও। তুচ্ছ ঘটনায় একে অপরকে খুন করছে। বেশিরভাগ ঘটনাতেই পরিবারের সদস্যদের জড়িত থাকতে দেখা যাচ্ছে, আপনজনই হয়ে যাচ্ছে ঘাতক। কেন এমন ঘটছে? তদন্তে এসব বিষয়ে কি জানতে পারছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সামাজিক অবক্ষয় এখানে জড়িত। এখানে আমরা জানি তথ্য প্রযুক্তির যে বিকাশ, তার পাশাপাশি আমাদের যে নীতিবোধ বা মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবক্ষয়, আমাদের সোশ্যাল যে ফেব্রিক, সেটা কিন্তু আস্তে আস্তে আমরা ভেঙে পড়ছে। এটা চাচার হাতে ভাতিজা এভাবে নৃশংসভাবে হত্যা হচ্ছে, লাশকে 4 টুকরো করে গুম করা হচ্ছে। তো বিষয়গুলো আমাদের অবশ্যই একটি ভাববার বিষয়। এমন পরিস্থিতির জন্য সামাজিক অবক্ষয়ের পাশাপাশি আইন প্রয়োগে প্রভাবশালীদের বাধা এবং রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়কে অনেকাংশে দায়ী করছেন বিশেষজ্ঞরা। আর অপরাধ করেও শাস্তি না পাওয়ার দৃষ্টান্তের পাশাপাশি বিচারের দীর্ঘসূত্রিতাকে পার পেয়ে যাওয়ার সুযোগ মনে করছেন অনেকে, বলছেন সংশ্লিষ্টরা। অপরাধ প্রবণতা বাড়ার অন্যতম কারণ হলো সামাজিক অবক্ষয়, সাথে সাথে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা মামলার জট থাকার কারণে অনেক সময় অপরাধী মনে করে তাদের শাস্তি হবে না। এই মন মানসিকতা থেকে দিন দিন তারা আরও মানুষ অপরাধ প্রবণতার দিকে ঝুঁকে পড়ছে। আর একটি জিনিস, যখনই আমরা দেখি কোনো মামলায় প্রভাবশালী মহল কোনো অপকর্ম করে তারা ছাড়া পেয়ে যায়, এটা থেকেও মানুষ অপরাধ প্রবণতার দিকে আরও দিন দিন ধাবিত হচ্ছে। দীর্ঘসূত্রিতা পরিহার করে মামলার জট কমিয়ে একটি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। তখনই এই অপরাধ প্রবণতাটা কমবে বলে আমি মনে করি। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ প্রবণতা বাড়ার পাশাপাশি তথ্য প্রযুক্তির এই যুগে বিভিন্ন মাধ্যমে অপরাধীরা জানতে পারছে নানা কলাকৌশল। অপরাধ কেন্দ্রিক নানা অনুষ্ঠান ও নাটক সিনেমায় দেখানো গল্পের মধ্য দিয়ে শিখছে অপরাধ লুকানোর উপায়। ইন্টারনেট আমাদের ইতিবাচক প্রভাবের পাশাপাশি অনেক নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের সমাজে। বিশেষ করে অপরাধীরা তারা বিভিন্ন নতুন নতুন টেকনিক তারা ইন্টারনেটের মাধ্যমে তারা শিখে নিচ্ছে। নতুন নতুন উপায় তারা প্রয়োগ করে লাশ গোপন করার বা অপরাধ গোপন করার চেষ্টা করছে। এবং আমি মনে করি যে এটা ইন্টারনেটের নেতিবাচক প্রভাব, নেতিবাচক ভূমিকার কারণে এ ধরনের অপরাধগুলো আরও বেড়ে যাচ্ছে।
দিন দিন অপরাধীদের বেপরোয়া হয়ে ওঠার কারণেই এ ধরনের অপরাধের ঘটনা ঘটছে। সাথে মানসিক পরিবর্তন এ ধরনের নৃশংসতা বাড়ার অন্যতম কারণ বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা। বর্তমানে যে সামাজিক অবস্থা, মানুষ তো ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক এখন না। একটা গ্রামে একটা খুন হলে পুরো গ্রাম খালি হয়ে যেত ভয়ে, লাশের কাছে কেউ যেত না। এখন লাশ দেখার জন্য ছোট্ট বাচ্চাটা পর্যন্ত অগ্রসর ভিডিও ক্যামেরা হাতে নিয়ে। মানুষ ক্রাইম দেখতে দেখতে সে নিজেই ক্রাইমে উৎসাহিত হচ্ছে। এটা মানুষের এখন ভিতরে মানসিক চেঞ্জ এসে গেছে এবং মানুষ এখন খুন করাটাকে তেমন কিছু মনে করছে না। ওই যে বললাম যে পরমত সহিষ্ণুতা আপনার আমার ভিতরে নাই। আমারও যাচ্ছে সহকর্মী হোসেন শাহেদের কাছে। আচ্ছা শাহেদ, বিশেষজ্ঞরা বললেন, পুলিশের বক্তব্য সবাই বলছেন, কিন্তু তারপরেও মানে কেন যেন মন মানছে না। কেন মানুষ এত নৃশংস হচ্ছে? এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? আসলে যখন আপনি অপরাধ করবেন, অপরাধ করার পরে যখন আপনাকে শাস্তি দেওয়া হবে এবং সেটি যখন মানুষ দেখবে, হ্যাঁ, এবং সেটি যত দ্রুত সময় হবে, তাহলেই মানুষ সে অপরাধ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে। যদি দিনের পর দিন দেখে যে না, অপরাধ করে দিনের পর দিন থাকা যাচ্ছে, জামিনে থাকা যাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বের হয়ে আসা যাচ্ছে, তো তখন মানুষ চিন্তা করে যে আসলে আমার কিছুই হবে না। এইসব ক্ষেত্রে বিচারহীনতার, বিচারের দীর্ঘসূত্রিতা এটার একটা অন্যতম কারণ। বিচারের দীর্ঘসূত্রিতা এটা অন্যতম কারণ, কিন্তু বিচারের দীর্ঘসূত্রিতার মধ্যে যে সমস্যাটা আমাদের হয় যে সেটি হচ্ছে যে আমরা কিন্তু যে কোনো একটি ঘটনার পরপর এটির যে তদন্ত কাজ কিন্তু নির্দিষ্ট সময়ে শেষ হয় না। তদন্ত কাজ শেষ হওয়ার যে সময়, এর মধ্যে দেখা যায় যে এভিডেন্সগুলো থাকে সেগুলো টেম্পারিং হয়ে যায় বা সেগুলো অনেক কিছু ইনএক্টিভ হয়ে যায়। তো বিভিন্ন কারণে দেখা যায় কি যে এই যে দীর্ঘসূত্রিতার কারণে এদিকে যে আলামতগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এই যে আসামি তাকে কিন্তু বিচার করা যায় না। কারণ আদালত কখনোই 1% যদি কোনো রকম ডাউট থাকে কোনো বিষয়ে, প্রমাণের বিষয়ে, তারা কিন্তু সেই আইন প্রয়োগ করতে পারে না, সেই শাস্তি দিতে পারে না। সেই ক্ষেত্রে এই যে তদন্তের দীর্ঘসূত্রিতা এবং আলামত নষ্ট হয়ে যাওয়া এবং এই যে সময়গুলো পার হয়ে যায়, এইসব কারণে কিন্তু এই শাস্তিগুলো হয় না, যেগুলো আমরা দেখতে পাই না। এই শাস্তি না দেখার যে বিষয়, এটি কিন্তু সাধারণ মানুষের উপর অনেক প্রভাব পড়ে যে আমিও অপরাধ করে পার পেয়ে যাব। আরেকটি সমস্যা হচ্ছে আমাদের বিশেষ করে গ্রাম অঞ্চলে যেটি হয় সেটা হচ্ছে মীমাংসা হয়ে যাওয়া। বিভিন্ন সময় দেখা যায় আমিও অনেক দেখেছি যে হত্যার ঘটনাও মীমাংসা হয়ে গেছে। তো যখন এইভাবে মীমাংসা করে দেওয়া যায়, টাকা পয়সার বিনিময়ে মীমাংসাও হয়, সেই সব ক্ষেত্রে কিন্তু এই যে বিচারহীনতার যে সংস্কৃতিটা তৈরি হয়, সেখান থেকে কিন্তু মানুষ অনেকেই মনে করে যে আমার পয়সা আছে, আমার নেতা আছে, আমার শক্তি আছে, আমি হয়তো পার পেয়ে যাব। তো বিভিন্ন কারণেই, এসব কারণেই কিন্তু এই অপরাধগুলো আসলে শেষ পর্যন্ত আর তার মানে বিচার ব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক একটা সদিচ্ছাও থাকে, যে যারা রাজনৈতিক নেতা, যারা স্থানীয় নিয়ন্ত্রক, তাদেরও মাথায় আসা উচিত অপরাধীকেই যে কোনো মূল্যে শাস্তি দিতেই হবে। অপরাধ দূর করার জন্য এর কোনো বিকল্প নেই। সামাজিকভাবে যদি মানুষের মধ্যে বন্ধন, এই যে রক্তের বন্ধনগুলো যদি আরও দৃঢ় না হয়, তাহলে এই ধরনের নৃশংসতা আসলে কমানো সম্ভব না। সেটা আপনিও বলছেন, আপনার আলোচনায় আসছে, আপনার রিপোর্টেও সেটা দেখলাম। অনেকক্ষণ আমাদের সময় দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, হত্যা ও খুন গুমের মতো ঘটনা বর্তমানে অনেকটাই গা সওয়া বিষয় হয়ে গেছে সাধারণ মানুষের কাছে। কেননা 21শে মে গর্ত থেকে বের হয়ে আসে মানুষের দেহের বিভিন্ন অংশ, আর পরিচয় জানার জন্য আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে অন্যরকম এক অনুসন্ধান। কিন্তু সংশয় আর বর্তমান অভিজ্ঞতায় বিশ্বাস করতে নারাজ সচেতন মহল। তারপরও তাদের দাবি, সত্য উন্মোচনের মধ্য দিয়ে বের হয়ে আসুক সত্য রহস্য, শাস্তি পাক মূল অপরাধীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার তদন্ত হোক নির্ভুল এবং চাপ মুক্তভাবে, কোনো রকম প্রভাব মুক্ত যেন না হয়, প্রভাব না পড়ে সেই ধরনের তদন্ত চায়। তাহলেই বাংলাদেশে উন্মোচিত হবে অপরাধ না করার নতুন এক প্রবণতা। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম বাংলাদেশ থেকে ডেকে নিয়ে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন, আর সেই খুনে জড়িত তারই বন্ধু ও ব্যবসায়িক সহযোগীরা। তবে সীমান্ত এলাকার চোরাচালানের আধিপত্য বিস্তারের জন্যই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আর আলামত নষ্ট করতে এবং ঘটনা ভিন্ন দিকে নিতে নানা ধরনের ফাঁদ পাতে খুনিরা। তারই ধারাবাহিকতায় লাশটিকে করা হয় টুকরো টুকরো, যার কিছু মেলে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে। এরকম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে খুন করে কিভাবে পার পেয়ে গেল প্রধান পরিকল্পনাকারী, তা আজও ধোঁয়াশা। অন্যদিকে মরদেহ খুঁজে পেতে
দুই দেশের পুলিশকে রীতিমতো নাকানি চুবানি খেতে হলেও গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। আর এমন নৃশংস খুন খুবই কম দেখেছে দুই বাংলার মানুষ। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।